আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরিফ, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেব। আমার আজকে পড়ানোর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে যে অধ্যায়টি পড়াবো সেটা হলো নিয়ন্ত্রণ, দশম অধ্যায়। এই নিয়ন্ত্রণ অধ্যায় থেকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো নিয়ন্ত্রণের ধারণা, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি নিয়ন্ত্রণের ধারণা আলোচনা করব। এই নিয়ন্ত্রণের ধারণা বোঝার জন্য বা নিয়ন্ত্রণকে বোঝার জন্য আমি একটি উদ্দীপক আলোচনা করব এবং উদ্দীপক থেকে তোমরা নিয়ন্ত্রণ সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে পারবে। মিস্টার শিহাব ঢাকার গ্রিন কলেজে একজন অফিস স্টাফ হিসেবে চাকরি করেন। তিনি দেখেছেন তার কলেজের অধ্যক্ষ স্যার প্রতিদিন সকাল 8টায় কলেজে আসেন এবং সন্ধ্যার পর বাসায় চলে যান। অধ্যক্ষ স্যার কলেজে এসেই বিভিন্ন বিভাগ ও ক্লাসরুমে ঘুরে দেখেন শিক্ষকগণ সময়মতো কলেজে আসছেন কিনা, ঠিক সময়ে ক্লাসে যাচ্ছেন কিনা, ক্লাসে ভালোভাবে পড়াচ্ছেন কিনা এবং সঠিক সময়ে ক্লাস থেকে ফিরে আসছেন কিনা। তাছাড়া কলেজের অভ্যন্তরীণ ও জাতীয়ভাবে অনুষ্ঠিত পরীক্ষাসমূহ সঠিকভাবে হচ্ছে কিনা তাও তিনি পর্যবেক্ষণ করছেন। তাছাড়া অফিস স্টাফদের আগমন, প্রস্থান এবং কার্য সম্পাদনও অধ্যক্ষ স্যার তদারকি করেন এবং এ সকল ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে দ্রুত তা সমাধানের চেষ্টা করছেন। এতে কলেজটি ভালোভাবে পরিচালিত হচ্ছে। আমরা এই উদ্দীপক থেকে দেখলাম যে শিহাব ঢাকার গ্রিন কলেজের একজন স্টাফ। তিনি দেখছেন তার অধ্যক্ষ স্যার সকাল 8টায় কলেজে আসেন এবং সন্ধ্যার পর বাসায় যান। তিনি এসে ঢুকে ঠিকমতো ক্লাস হচ্ছে কিনা, ক্লাসে শিক্ষকরা ঠিকমতো পড়াচ্ছেন কিনা, সময় মতো ক্লাস থেকে শিক্ষকরা বের হচ্ছেন কিনা, অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেগুলো ঠিকমতো হচ্ছে কিনা এবং জাতীয়ভাবে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা সেগুলো ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা এগুলো খেয়াল রাখেন। এছাড়াও তিনি অফিসের যে বিভিন্ন সহকারীরা আছে তারা সময় মতো কলেজে আসছেন কিনা এবং কলেজের হিসাবপত্র বা অন্যান্য কাজকর্ম ঠিকমতো করছেন কিনা এই সব কিছুই তিনি তদারকি করেন। এখন এই কারণেই কলেজটা কিন্তু সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখন এত সব দেখে শিহাব সাহেবের অধ্যক্ষ স্যার যে এই সমস্ত তদারকি করছে, এতে শিহাব সাহেবের মনে একটা প্রশ্ন জাগছে যে তিনি একদিন জনাব শিহাব কি করলেন, বিনয়ের সাথে অফিস সুপারের কাছে সব কিছু যে স্যার ঘুরে দেখেন অফিস সুপারের কাছে জানতে চাইলেন স্যার কলেজে এসে সব কিছু ঘুরে দেখেন কেন, স্যার যে এই কাজটা করেন এটাকে কি বলা হয় এই কাজটাকে। তখন ওই কলেজ যে সুপার উনি উত্তর দিলেন এই কাজটাকে নিয়ন্ত্রণ বলা হয়। স্যার কলেজে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা তা দেখার জন্যই স্যার নিয়ন্ত্রণ করে থাকেন, যাতে কলেজে সব কিছু সুন্দরভাবে পরিচালিত হয়। আচ্ছা, তাহলে প্রতিষ্ঠানে সব কিছু পরিকল্পনা মাফিক সম্পাদিত হচ্ছে কিনা সেটা তদারকি করা, আবার যদি সম্পাদন করতে গেলে কোনো ভুল ত্রুটি বা সমস্যা সামনে আসে সেটাকে কি করা খুঁজে বের করা এবং সেটাকে যথাযথ
বাস্তবায়ন করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। আচ্ছা, তাহলে নিয়ন্ত্রণ হলো মানে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। হ্যাঁ, পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপনার কাজ শুরু হয় এবং নিয়ন্ত্রণ দিয়ে ব্যবস্থাপনার কাজ শেষ হয়। নিয়ন্ত্রণটা কি হয়? পূর্ব নির্ধারিত একটি নিয়ন্ত্রণটা হলো পূর্ব নির্ধারিত কাজের সঙ্গে সম্পৃক্ত। নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে গেলে পূর্ব নির্ধারিত কাজের সাথে সেটাকে মানে সংঘটিত কাজটাকে পরিমাপ করে দেখতে হবে, এবং যদি সেখানে কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতি ধরা পড়ে সেটাকে সংশোধন করতে হবে এবং পুনরায় সেটা বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে। এই জন্য নিয়ন্ত্রণকে কি বলা হয়? পরবর্তী কাজের বা পরবর্তী পরিকল্পনার ভিত্তি। আচ্ছা, যথাযথ যদি প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ থাকে তাহলে সেই প্রতিষ্ঠানে সুষ্ঠু কার্য সম্পাদন করা সম্ভব। প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে বা উদ্দেশ্য থাকে, সেই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য বা বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রণ একান্ত অপরিহার্য। হ্যাঁ, নিয়ন্ত্রণ ছাড়া কখনোই কোনো প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই যে নিয়ন্ত্রণ কার্যক্রম, এটা কিন্তু একটা অবিরাম প্রক্রিয়া। এখন আমরা নিয়ন্ত্রণ সম্পর্কে কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তির সংজ্ঞা আলোচনা করব। নিয়ন্ত্রণ সম্পর্কে হেনরি ফেওল বলেন, গৃহীত পরিকল্পনা জারিকৃত নির্দেশনা ও প্রতিষ্ঠিত নীতিমালা অনুযায়ী কার্যাবলী হচ্ছে কিনা তা পরীক্ষা করাই হলো নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণ সম্পর্কে হেনরি ফেওল বলেন, গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা ও প্রতিষ্ঠিত নীতিমালা অনুযায়ী কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা তা পরীক্ষা করাই হলো নিয়ন্ত্রণ। আচ্ছা, উইরিচ অ্যান্ড কুঞ্জ এর মতে পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন নিশ্চিত করার জন্য ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক
কার্য সম্পাদন পরিমাপ ও সংশোধনী ব্যবস্থা গ্রহণ করাই হলো নিয়ন্ত্রণ। তাহলে কি হলো, উইরিচ অ্যান্ড কুঞ্জ এর মতে পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদন নিশ্চিত করার জন্য ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক কার্য সম্পাদন পরিমাপ ও সংশোধনী ব্যবস্থা গ্রহণ করাই হলো নিয়ন্ত্রণ। তার মানে যে প্রতিষ্ঠানে যে কাজ হবে সেটা একটা নির্ধারিত জারিকৃত নির্দেশনা অনুযায়ী, এবং সেখানে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে এবং সেটা সংশোধনী ব্যবস্থা গ্রহণ করাই হলো নিয়ন্ত্রণ। তাহলে আমরা এই সংজ্ঞা দুটো আলোচনা থেকে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্যটা হলো নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়া সর্বশেষ ধাপ। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। দ্বিতীয়টা কি, এটি একটি অবিরাম প্রক্রিয়া। এটি আদর্শ মান নির্ভর। আচ্ছা, নিয়ন্ত্রণের মাধ্যমে কার্যপ্রক্রিয়ার ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে। আচ্ছা, ধরা পড়ে। আবার এই নিয়ন্ত্রণের সাহায্যে কার্যপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধনী সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আচ্ছা, নিয়ন্ত্রণ পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে আমরা এই নিয়ন্ত্রণ থেকে যে বৈশিষ্ট্যগুলো পাই সেই বৈশিষ্ট্যগুলো কি? নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়া সবশেষ ধাপ, এটি একটি অবিরাম প্রক্রিয়া, এটা একটি আদর্শ মান নির্ভর, এর মাধ্যমে কার্যপ্রক্রিয়ার ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে এবং নিয়ন্ত্রণের সাহায্যেই আবার প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ন্ত্রণ পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে কি হলো, যে আমরা বলতে পারি যে প্রণীত পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা বা কার্য সম্পাদন করতে গেলে কোনো ত্রুটি
বা ভুল ত্রুটি বা ত্রুটি বিচ্যুতি ধরা আছে কিনা, এবং যদি থাকে সেটাকে আবার প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করা হয়ে থাকে। এখানে একটি আমরা রেখাচিত্রের মাধ্যমে নিয়ন্ত্রণটাকে সহজ করে তুলে ধরতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে নিয়ন্ত্রণের কার্যক্রমটা বুঝতে চেষ্টা করব। প্রথম হলো, নিয়ন্ত্রণের জন্য একটা আদর্শ মান থাকবে। একটা আদর্শ মান নির্ধারণ করতে হবে। তারপরে কি করতে হবে? প্রকৃত কার্যফল পরিমাপ। নিয়ন্ত্রণ প্রথমে একটা আদর্শ মান নির্ধারণ, তারপরে সেখান থেকে প্রকৃত কার্যফল পরিমাপ করতে হবে। তারপরে কি করতে হবে? আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? ভুল ত্রুটি বা বিচ্যুতি নির্ধারণ। আচ্ছা, তারপর হলো সংশোধনী মূলক ব্যবস্থা। আচ্ছা, তাহলে আমরা এই রেখাচিত্রের মাধ্যমে কি বুঝলাম? যে প্রথম একটা আদর্শ মান নির্ধারণ করতে হবে, তারপরে প্রকৃত কার্যফল সেই মান অনুযায়ী কতটুকু মানে কি ফল আমরা পেলাম, তারপরে সেই আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের একটা তুলনা করতে হবে। তুলনা করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি বা বিচ্যুতি ধরা পড়ে, বিচ্যুতিটা প্রথম নির্ধারণ করতে হবে, তারপরে যেটুকু বিচ্যুতি ধরা পড়বে সেটাকে সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই কাজগুলোর মাধ্যমে মানে নিয়ন্ত্রণ এই কাজগুলো সম্পাদন করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য আলোচনা করব। আমরা জানি যে নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনা কার্যক্রমের সর্বশেষ ধাপ। পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপনার কার্যক্রম শুরু হয় এবং নিয়ন্ত্রণ দিয়ে কার্যক্রম শেষ হয়। এখন যখন কোনো কাজ শুরু করা হয়, তখন একটা নির্দিষ্ট মান অনুযায়ী সেই কাজটাকে মানে সম্পাদন করার জন্য চেষ্টা করা হয়। কাজের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি বা বিচ্যুতি ধরা পড়ে, তখন সেটা একটা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করে আবার সেটা সঠিক বাস্তবায়নের পথ খুঁজে বের করা হয়। আচ্ছা, যে প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ আছে সেই প্রতিষ্ঠানের পক্ষে সুষ্ঠু কার্য সম্পাদন করা সম্ভব। আর যদি মানে নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান কখনোই সাফল্যের মুখ দেখতে পারবে না। আর নিয়ন্ত্রণটা হলো একটা অবিরাম প্রক্রিয়া। হ্যাঁ, নিয়ন্ত্রণ যে আজকে আমি কাজটা করলাম, আমার কাজ শেষ, আমার দায়িত্ব শেষ, আমার প্রতিষ্ঠান মানে আমার সবকিছু শেষ, এটা ভাবলে হবে না। নিয়ন্ত্রণ হলো একটা অবিরাম প্রক্রিয়া, একটার পর একটা কার্যক্রম ঘটতে থাকবে এবং সেটা যাতে সঠিকভাবে সম্পাদন হয়, সঠিক নিয়মানুযায়ী সম্পাদন করা সম্ভব হয়, এটাই হলো নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণ হলো নিয়ন্ত্রণ কারা করে থাকে? উচ্চ স্তরের লোকজন সাধারণত নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে। আচ্ছা, এখন আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো প্রথম বোর্ডে লিখব এবং একে একে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হলো নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। দ্বিতীয়টা হলো প্রক্রিয়া।
তিন নম্বরটা হলো অবিরাম প্রক্রিয়া। আচ্ছা, তারপরটা হলো ব্যাপকতা। আচ্ছা, উদ্দেশ্য কেন্দ্রিকতা। ঊর্ধ্বতনের কাজ। আদর্শ মান নির্ভরতা। নতুন পরিকল্পনার নীতি। নমনীয়তা। গ্রহণযোগ্যতা। স্বতন্ত্রতা। মিতব্যয়িতা। আমাদের প্রথম বৈশিষ্ট্যটা হলো নিয়ন্ত্রণের ব্যবস্থাপনার সর্বশেষ কাজ। এটা আমরা আগেই জেনেছি যে নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনার সর্বশেষ কাজ, আর প্রথম কাজ হলো কি পরিকল্পনা। আর পরিকল্পনা মাফিক কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখাই হলো নিয়ন্ত্রণের কাজ। একটা কাজ শুরু করলে তার একটা নির্দিষ্ট মাপকাঠি থাকবে, সেই মাপকাঠি অনুযায়ী অথবা পরিমাণ অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সেই কাজটা যদি সেই অনুযায়ী না হয় তাহলে সেখানে আবার সংশোধন করার ব্যবস্থা আছে। কোথায় ভুল হলো সেটা খুঁজে বের করে সেটাকে সংশোধন করতে হবে এবং সেই সংশোধিত পন্থাটি আবার কাজে প্রয়োগ করতে হবে। এইভাবে যখন দেখবে যে না কাজটা প্রতিষ্ঠানের সবগুলো কাজ ঠিকমতো হচ্ছে, তখনই হলো নিয়ন্ত্রণের কাজ মোটামুটি সঠিক বলে বিবেচিত হবে। আচ্ছা, প্রক্রিয়া। প্রক্রিয়া হলো নিয়ন্ত্রণ একটি প্রক্রিয়া। প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? অনেকগুলো কাজের সমষ্টিকে বলি আমরা প্রক্রিয়া। একটা যে কোনো কাজ প্রতিষ্ঠানে বা ব্যবস্থাপনার ক্ষেত্রে করতে গেলে সেখানে অনেকগুলো কাজ সম্পাদন করতে হয়। এই সবগুলো কাজের সমষ্টি হলো প্রক্রিয়া এবং নিয়ন্ত্রণ প্রত্যেকটার মধ্যেই তার কার্যক্রম পরিচালনা করে থাকে। অবিরাম প্রক্রিয়া। ওই যে নিয়ন্ত্রণ হলো আমরা প্রথমেই জানি এটা অবিরাম প্রক্রিয়া, একটা পর্যায়ে গিয়ে শেষ হলে চলবে না যে আমার কাজটা উঠে গেল শেষ হয়ে গেল বাস আমার কাজ শেষ না। ব্যবস্থাপনার কার্যক্রমে এই কাজটা যখন আমার উদ্দেশ্যটা যখন একবার শেষ হবে তখন সেই উদ্দেশ্যটাকে আরো বেশি ফলপ্রসূ করার জন্য আমাকে আবার পুনরায় নতুন উদ্যোগে কাজটা সম্পাদন করতে হবে। এটাকেই বলা হয় অবিরাম প্রক্রিয়া। ব্যাপকতা। ব্যাপকতা বলতে আমরা বুঝি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের সব জায়গায় আছে, এর অবস্থানটা আছে। যদি প্রতিষ্ঠানের কার্যক্রমের কোনো এক জায়গায় নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেখান থেকেই বিশৃঙ্খলা শুরু হবে। সেই বিশৃঙ্খলার জন্য সেখানে সে তার কাজে সফলতা অর্জন করতে পারবে না, আর সফলতা অর্জন করতে না পারলে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সেজন্য একটা প্রতিষ্ঠানে যতগুলো বিভাগ আছে, যতগুলো মানুষ আছে, যতগুলো কার্যক্রম আছে, সব কিছুর মধ্যেই নিয়ন্ত্রণ থাকতে হবে। বেশি নিয়ন্ত্রণ করলে যেমন সমস্যা হয়ে যায়,
আবার যদি একেবারেই নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু সেখানে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়। উদ্দেশ্য কেন্দ্রিকতা, প্রত্যেকটা কাজেরই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কিন্তু কখনোই বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো না। এখন ব্যবসা প্রতিষ্ঠান হোক বা সেবামূলক প্রতিষ্ঠান হোক, প্রত্যেকেরই কিন্তু উদ্দেশ্য আছে। যেমন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, আর অব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো তাদের উদ্দেশ্য হলো জনগণের সেবা প্রদান করা। এখন আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করালাম কিন্তু আমার কোনো উদ্দেশ্য নাই, এটা কিন্তু ঠিক না। অবশ্যই উদ্দেশ্য আছে, এবং উদ্দেশ্য সফল করতে গেলে প্রতিষ্ঠানের প্রতিটা স্তরে, প্রতিটা বিভাগে এবং এর নিয়ন্ত্রণ থাকতে হবে। যখনই নিয়ন্ত্রণ থাকবে তখনই সেখান থেকে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। ঊর্ধ্বতনের কাজ, আমরা জেনেছি যে ব্যবস্থাপনা হলো উচ্চ স্তরের কাজ, ঊর্ধ্বতনের কাজ। প্রতিষ্ঠানে কাজ সম্পাদন করতে গেলে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী থাকে, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। এই কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা বা করতে গিয়ে কোনোটার মান খারাপ হচ্ছে কিনা, এই সমস্ত, অথবা নির্দিষ্ট পরিমাপের সাথে কাজের সামঞ্জস্য আছে কিনা, এগুলো তদারকি করা হলো নিয়ন্ত্রণের কাজ। এবং এই কাজগুলো কে করবে? অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই কাজগুলো তদারকি করে থাকবে। তাহলে সে প্রতিষ্ঠানের কি হবে? শৃঙ্খলা বজায় থাকবে। আদর্শ মান নির্ভরতা, আমরা প্রথমেই জেনেছি যে ধারণার মধ্যে যে নিয়ন্ত্রণের একটি নির্দিষ্ট মানের সাথে সম্পৃক্ত। আগে একটা নির্দিষ্ট মান থাকবে এবং যে ফলটা সে অর্জন করবে সেই ফলটা মানের সঙ্গে, নির্দিষ্ট মানের সাথে কতটুকু মিল আছে সেটা বের করতে হবে। যদি সেখানে মিল থাকে তাহলে নিয়ন্ত্রণ ভালো, আর যদি কোনো ধরনের মিল না থাকে তাহলে সেখানে বিচ্যুতিটা খুঁজে বের করতে হবে এবং সেটা সঠিক রূপে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, নতুন পরিকল্পনার নীতি। একটা প্রতিষ্ঠান যখন তার কার্যক্রম শুরু করে তখন পরিকল্পনা মাফিক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে গেলে তখন দেখা যায় কাজের মধ্যে সেই প্রতিষ্ঠান নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছে না, অথবা কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি বা বিচ্যুতি দেখা গিয়েছে। সেই ক্ষেত্রে তাকে নতুন করে সেই ভুল ত্রুটি বা বিচ্যুতিটা শনাক্ত করতে হয়। সেই শনাক্তটা করে সেটাকে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে কার্যটা সম্পাদন করতে হয়। তখন অনেক সময় দেখা যায় যে এই ভুলগুলো যেন কাজে না আসে সেজন্য আবার একটা নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে কার্যক্রমটা সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে। এটাকেই বলা হয় নতুন পরিকল্পনা নীতি। নতুনভাবে যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়ে থাকে এটাকেই বলা হয় নতুন পরিকল্পনা নীতি। নমনীয়তা। নমনীয়তাটা বলতে আমরা কি বুঝি? পরিবর্তনশীলতা। প্রতিষ্ঠানকে অনেক সময় দেখা যায় পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তের পরিবর্তন করতে হয়। সিদ্ধান্ত যদি পরিবর্তন না করা হয় তাহলে সেই প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারে না বা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। তাহলে কি করতে হবে? যে পরিবর্তন করার একটা সুযোগ থাকতে হবে, এবং যখন যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতির সাথে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এটাকেই বলা হয় নমনীয়তা, এবং নমনীয়তার নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি নমনীয়তার কোনো সুযোগ না থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। গ্রহণযোগ্যতা। প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি হবে? সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। তাদেরকে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য যাকে যে দায়িত্ব দেওয়া হয় এবং যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা যদি সকলের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সেই প্রতিষ্ঠান বেশি দূর কাজে আগাতে পারবে না। সেই জন্য গ্রহণযোগ্যতাটাও একটা নিয়ন্ত্রণেরই বৈশিষ্ট্য। আচ্ছা, স্বাতন্ত্রতা। নিয়ন্ত্রণ একটা ব্যবস্থাপনার অংশ হলেও এর মধ্যে কি হয়? স্বাতন্ত্রতা লক্ষ্য করা যায়। যেমন কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যে
কাজ করার জন্য এগিয়ে যাচ্ছে, শুধু এটা না, কাজ করতে গেলে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা শনাক্ত করতে হয় এবং সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করারও ক্ষমতা রয়েছে। হ্যাঁ, এই জন্য এটাকে একটি মানে স্বাতন্ত্রতা বা অন্য ধরনের কার্যক্রম বলে আখ্যায়িত করা হয়ে থাকে। মিতব্যয়িতা নিয়ন্ত্রণের মিতব্যয়িতা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের কার্যক্রম যদি নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী, নির্দিষ্ট মান অনুযায়ী এবং নির্দিষ্ট নীতি অনুযায়ী সম্পাদন করা সম্ভব হয় এবং প্রথম থেকেই যদি এটা প্রতিটা কার্যক্রমের একটা সুনির্দিষ্ট মানে নীতিমালা থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানটা কি হবে, মিতব্যয়িতার সাথে কার্যক্রম পরিচালনা করতে পারবে। কোনো ধরনের অপচয় সেখানে হবে না, সেখানে সময়ের অপচয় হবে না, উপকরণের অপচয় হবে না, সবকিছু সুন্দরভাবে পরিচালিত হবে। এই জন্য মিতব্যয়িতাটা হলো নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলো পড়লাম। প্রথম বৈশিষ্ট্যটা কি, ব্যবস্থাপনার সর্বশেষ কাজ, প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া, ব্যাপকতা, উদ্দেশ্য কেন্দ্রিকতা, ঊর্ধ্বতনের কাজ, আদর্শ মান নির্ভরতা, নতুন পরিকল্পনার নীতি, নমনীয়তা, গ্রহণযোগ্যতা, স্বাতন্ত্রতা, মিতব্যয়িতা। হ্যাঁ, এগুলো হলো নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। নিয়ন্ত্রণ অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি গত ক্লাসে প্রেষণা করিয়েছি, আজকে তোমাদের জন্য নিয়ন্ত্রণ শুরু করলাম। হ্যাঁ, তোমরা এই অধ্যায়টা যখন যেটুকুই আমি পড়াবো সঙ্গে সঙ্গে তোমরা পড়াটা তৈরি করে ফেলবে। তাহলে ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।